ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 18 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একটা দেখো কি বলছে, এ ও বি একত্রে দেখো একটি কাজ ডি দিনে করে এবং এ ওই কাজটি একা এ দিনে করতে পারে। ওই কাজটি বি একা করবে কত দিনে? তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এ ও বি একত্রে করছে, ডি দিনে কাজ করছে কত, দেখো এক অংশ করছে। তাহলে এ ও বি একত্রে এক দিনে করবে কত, 1/d ডি অংশ, একের ডি অংশ করবে। তাহলে এ একা এ দিনে কাজ করে এক অংশ, তাহলে এ একা হচ্ছে একদিনে করবে কত, একের এ অংশ, মানে হচ্ছে স্মল এ, একের স্মল এ অংশ। আবার বি একা একদিনে কাজ করছে একের ডি মাইনাস একের স্মল এ অংশ, যেহেতু হচ্ছে একত্রে একের ডি অংশ করছে, তাহলে বি একা তাহলে একদিনে কাজ করবে কত, একের ডি মাইনাস একের স্মল এ অংশ। তাহলে এখান থেকে দেখো এটা কি হবে, এ মাইনাস ডি বাই ডি ইন্টু এ। দেখো বি কাজ করে তাহলে এ মাইনাস ডি বাই ডি এ অংশ কত দিনে, একদিনে। তাহলে বি কাজ করে এক অংশ করবে কত, 1/এইটা হয়ে যাবে। দেখো এ মাইনাস ডি বাই ডি এ করলে এটা হচ্ছে উল্টে যাবে, গিয়ে ডি এটা উপরে হয়ে যাবে, তাহলে ডি বাই এ মাইনাস ডি দিনে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা চলো দেখি। নেক্সট দেখো 84 আর 72 একটা রিলেশন করছে, এখানে এটা 45 হচ্ছে রিলেশনটা করে। আবার এখানে হচ্ছে 73 আর 41 রিলেশন করে 43 হচ্ছে। এইটা থেকে আমাদের হচ্ছে 94 এর সাথে 72 কি রিলেশন আছে এটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো 84 রিলেশন করছে 72, এটা সমান হচ্ছে 45 হচ্ছে। এটা তাহলে কি করে হচ্ছে দেখো, আমরা যদি এই 8-এর সাথে 4 বিয়োগ করি, দেখো এর প্রথমটা পাচ্ছি 4 পাচ্ছি, আবার এর প্রথমের সাথে এইটা বিয়োগ করলে দেখো 7 আর 2 বিয়োগ করলে 5 পাচ্ছি। দেখো 8 - 4 আর 7 - 2 করলে দেখো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তাহলে 45 হচ্ছে। একইভাবে দেখো 73 আবার হচ্ছে রিলেশন 41 কি হবে দেখো, 7 থেকে 4 বিয়োগ করলে কি হবে, 7 থেকে এই 3 বিয়োগ করলে কি হবে দেখো 4 হবে, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, এটা তাহলে 43 হচ্ছে। একইভাবে এইটাকে যদি আমরা করি 9 থেকে 4 বিয়োগ করলে, দেখো 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে 5, আবার 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 55। তিনেরটা দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেমি 7 সেমি ও ওয়াই সেমি হলে ওয়াই সেমি এর মানের সীমা কত হবে? তাহলে ওয়াই সেমি এর মানের সীমা হবে, দেখো এখানে আমাদের দুটো বাহু দেখো 3 আর 7 বলা আছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি সেটা অবশ্যই কি তৃতীয় বাহু মানে ওয়াই এর হচ্ছে এই দুটি বাহুর যোগফল এই বড় হবে ওয়াই এর থেকেও, তার মানে কি ওয়াইটা হচ্ছে ছোট হবে, এই দুটো বাহুর বাকি দুটি বাহুর যোগফলের থেকেও ওয়াইটা ছোট হবে। তাহলে ওয়াইটা তাহলে 10-এর থেকেও ছোট হতে হবে, যদি আমরা যোগ করি এই দুটো, তাহলে ওয়াইটাকে 10-এর থেকে ছোট হতে হবে। আবার দেখো ওয়াইটাকে হচ্ছে বড় হতে হবে এই দুটো বিয়োগ ফলের সাথে, 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি দেখো 4 হবে, তাহলে হচ্ছে এটাকে আমাদেরকে 4-এর থেকেও বড় হতে হবে। তাহলে আমাদের রিলেশনটা কি আসছে দেখো, 4 ছোট ওয়াই ছোট কার থেকে 10-এর থেকেও, তার মানে কি 4 লেস দ্যান ওয়াই লেস দ্যান 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো দেখি। নেক্সট দেখো, এ ভাজিতক বি সর্বদা মূলত সংখ্যা হবে যখন কি হবে দেখো, এটা যদি না 0 হয়, বিটা যদি না 0 হয়, তাহলে বি যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, নিচে 0 হয়ে যাবে, নিচে 0 হয়ে গেলেই অসঙ্গত হয়ে যাবে, তাহলে আমাদেরকে এটাকে হচ্ছে বি নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের হচ্ছে এ ভাজিতক বি সর্বদা মূলত সংখ্যা হবে যখন কি বি নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এ ভাজিতক বি সমান এ বাই বি হবে যখন হচ্ছে বি নট ইকুয়াল টু 0 হবে। তাহলে নেক্সট কি বলছে দেখি। নেক্সট দেখো 5-এরটা কি বলছে, তাহলে এখানে দেখো কি আছে যে n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণের পরিমাপ কোন সূত্রটা হবে। দেখো তাহলে আমরা কি জানি যে n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণের যোগফলগুলো কি হয়, অন্তঃকোণগুলির যোগফলের সূত্র কি হয়, 2n - 4 ইন্টু সমকোণ হয়। এইবার অন্তঃকোণগুলো যদি আমরা প্রত্যেকটি অন্তঃকোণ বের করতে চাই তাহলে কি হবে, n দিয়ে ভাগ করতে হবে, যেহেতু n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজ, তাহলে বাই n হবে, তাহলে 2n - 4 বাই n, 2n - 4 ইন্টু সমকোণ বাই n হবে। এটা আমরা প্রতিটি অন্তঃকোণ পেয়ে গেলাম। আবার যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা প্রতিটি বহিঃকোণ পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের এই বি এরটাই হচ্ছে অ্যান্সার হবে,
এইখানে দেখো এখানে হচ্ছে বি এরটাই অ্যান্সার হবে 180 ডিগ্রি মাইনাস 2n মাইনাস 4 ইন্টু সমকোণ বাই n, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট দেখি কি বলছে। নেক্সট দেখো 6x² প্লাস 16x প্লাস 8 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের প্রস্থ x প্লাস 2 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে এটাকে আমরা ভাগ করে বের করবো। দেখো যেহেতু এর ক্ষেত্রফলটা এটা দেওয়া আছে আর প্রস্থ হচ্ছে এইটা দেওয়া আছে, তাহলে আমরা যদি প্রস্থ দিয়ে একে ভাগ করি মানে ক্ষেত্রফলটাকে, তাহলে আমরা হচ্ছে আর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এই ভাগটা কি করে করতে হবে চলো দেখি। তাহলে দেখো ভিতরে 6x² প্লাস 16x প্লাস 8, এইটাকে আমরা x প্লাস 2 দিয়ে ভাগ করছি। দেখো প্রথমে আমাদেরকে 6x² মিলাতে হবে, তাহলে তার জন্য একে হচ্ছে দেখো 6x দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 6x² পেয়ে যাব। তাহলে দেখো যদি গুণ করি প্রথমে 6x² হচ্ছে, তারপরে প্লাস 2 ইন্টু আমাদের হচ্ছে 6x, তাহলে হচ্ছে 12x হবে। তাহলে এখান থেকে দেখো 12x, এই 16x এর নিচে 12x। এবার আমরা এটাকে হচ্ছে বিয়োগ করব, তাহলে চিহ্নগুলো দেখো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আবার এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। হয়ে গেলে দেখো এটা কেটে যাবে, আবার এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, গিয়ে 4x হবে, আর এখানে 8 নিয়ে পড়বে, তাহলে প্লাস 8। এবার আমাদেরকে 4x প্লাস 8 মিলাতে হবে। দেখো একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4x প্লাস 8 হয়ে যাবে। দেখো 4x প্লাস 8, আবার বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে দেখো সব কেটে যাবে, গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, তার মানে হচ্ছে দৈর্ঘ্য কত হলো 6x প্লাস 4 হলো, এটাই হচ্ছে অ্যান্সার। 2 এর একটা দেখো কি বলছে 2x মাইনাস 4, 3x প্লাস 4 বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত হলে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তাহলে কিভাবে করতে হবে দেখি। তাহলে দেখো এখানে হচ্ছে বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত, তার মানে কি x অক্ষের মানটা কি হবে 0 হবে। তাহলে শর্ত অনুসারে দেখো 2x মাইনাস 4টা হচ্ছে 0, তাহলে এখানে তাহলে 2x সমান, এখান থেকে দেখো মাইনাস 4টা দিকে গেলে কি হয়ে যাবে 4, তাহলে x সমান 4/2 সমান x সমান হচ্ছে 2, x এর মানটা 2 পেয়ে গেলাম। এইবার হচ্ছে অতএব তাহলে কি 3x প্লাস 4 সমান কি 3 ইন্টু 2, মানে x এর মানটা যেহেতু 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস 4, তাহলে এখান থেকে 6 প্লাস 4 সমান হচ্ছে 10। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এইখানে হচ্ছে x অক্ষ হচ্ছে 0, তাহলে 0,10, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা কি বলেছে চলো দেখি। 2 এর দাগেরটা দেখো কি বলছে p সমান q প্লাস n প্লাস 1 ইন্টু r বাই 1 মাইনাস n হলে n কে p q r দ্বারা প্রকাশ করো। তাহলে এটা কিভাবে করবো চলো দেখি। তাহলে দেখো এখানে p সমান q প্লাস n প্লাস 1 ইন্টু r বাই 1 মাইনাস n, তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে p মাইনাস pn সমান q প্লাস n প্লাস 1 ইন্টু r হয়ে যাবে। এখান থেকে এইবার দেখো কি হবে, দেখো তাহলে মাইনাস pn সমান কি হবে q প্লাস rn প্লাস r মাইনাস p। এখান থেকে দেখো মাইনাস pn মাইনাস rn টাকে আবার এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস rn সমান q প্লাস r মাইনাস p। এখান থেকে দেখো যদি আমরা মাইনাস n কমন নিই তাহলে কি হবে ভিতরে p প্লাস r, আবার সমান তাহলে কি q প্লাস r মাইনাস p। এখান থেকে দেখো মাইনাস n সমান q প্লাস r মাইনাস p বাই p প্লাস r। এবার এখান থেকে n সমান মাইনাস q প্লাস r মাইনাস p বাই p প্লাস r, তাহলে n সমান কি হয়ে গেল দেখো p মাইনাস q মাইনাস r বাই p প্লাস r, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখি। একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে আমরা ধরে নেবো যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে শর্ত অনুসারে দেখো x/2 মাইনাস 6 সমান x/5 হবে, কারণ আমাদেরকে কি বলেছিল যে সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি। তাহলে দেখো সংখ্যাটির অর্ধেক মানে কি x/2 মাইনাস 6 সমান x/5, তাহলে এখান থেকে দেখো x/2 মাইনাস x/5 সমান 6, তাহলে এখান থেকে এটা ভগ্নাংশের বিয়োগ করে x এর মানটা যদি আমরা বের করি দেখো 20 আসবে। তাহলে অ্যান্সার কি হবে, নির্ণয় সংখ্যাটি তাহলে 20 হবে। তারপর দেখো কোণ A ও কোণ B দুটি পরস্পর পূরক কোণ। কোণ A মাইনাস কোণ B সমান 10 ডিগ্রি হলে কোণ A ও কোণ B এর মান কত। তাহলে এটা কিভাবে করব চলো দেখি। তাহলে দেখো কোণ A ও কোণ B হচ্ছে পরস্পর পূরক কোণ, তার মানে কি কোণ A আর কোণ B কে যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে আমরা পূরক কোণ বলি যেহেতু, তাহলে কোণ A আর কোণ B যোগ করলেই 90 ডিগ্রি হবে। আবার হচ্ছে দেখো কোণ A মাইনাস কোণ B টা আমাদের কি দেওয়া আছে 10 ডিগ্রি দেওয়া আছে। এবার আমরা কি করব দেখো 1 আর 2 জাস্ট যোগ করে দেবো, যোগ করে দিলে কি হবে
কোণ এ যোগ কোণ বি যোগ কোণ এ মাইনাস কোণ বি সমান 90 ডিগ্রি যোগ 10 ডিগ্রি সমান এখান থেকে দেখো কোণ বি দুটো হচ্ছে কেটে যাচ্ছে গিয়ে, তাহলে কি হচ্ছে 2 ইন্টু কোণ এ সমান হচ্ছে 90 আর 10 যোগ করলে 100 ডিগ্রি। এখান থেকে কোণ এ এর মান কত হচ্ছে 100 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ এ এর মানটা আমরা দেখো এবার 1 নম্বরেতে বসিয়ে দেবো। কোণ এ এর মান যেহেতু আমরা পেয়ে গেছি 1 নম্বরে, তাহলে যদি আমরা বসাই কি হবে দেখো, কোণ এ হচ্ছে 50 ডিগ্রি যোগ কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ বি সমান কি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি হয়ে যাবে, হয়ে গিয়ে সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো, কোনো দ্রব্যের উপর পরপর 10% ও 20% ছাড় দিলে মোট শতকরা ছাড়ের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নেবো যে দ্রব্যের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার যদি 10% ছাড় হয় তাহলে দ্রব্যের মূল্য কত হবে দেখো, 100 থেকে 10% মানে 10 কমে যাবে, তাহলে গিয়ে 90 টাকা হয়ে যাবে। আবার 90 টাকার উপর 20% ছাড়, 90 টাকার 20% মানে কি 90 ইন্টু 20 100 সমান হচ্ছে 18 টাকা। তাহলে প্রথমে 10 টাকা ছাড় ও পরে হচ্ছে 18 টাকা ছাড়, তাহলে সমান কত পার্সেন্ট হয়ে গেলে দেখো 28% ছাড় হয়ে যাবে। যেহেতু মোট আমরা টাকা 100 ধরেছিলাম তাহলে পার্সেন্টেজ সবসময় 100তেই হয়, তাহলে আমাদের এই দুটো যোগ করলেই হয়ে যাবে দেখো 10 আর 18 যোগ করলেই 28% ছাড়। এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট চলো দেখি, প্রদত্ত চিত্রে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ এর পরিমাপ কত? তাহলে দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে এই যোগটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। দেখো চিত্রে কোণ বি ও এ কোণ যোগ কোণ এ ও ই যোগ কোণ সি ও এফ যোগ কোণ এফ ও ডি যোগ কোণ সি ও ডি আর যোগ কোণ বি ও সি এই সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে বিও আমাদের প্রথমে কি আছে এ, তাহলে বিও এ মানে এই কোণটা, আবার দেখো এ ও ই মানে হচ্ছে এই কোণটা। তাহলে এইগুলো পরপর যদি আমরা যোগ করে যাই তাহলে সেটা হচ্ছে 360 ডিগ্রি হবে, এখানে এটাই বলা আছে। আবার দেখো কোণ বিওডি মানে কোণ বিওডি মানে এই দিকের কোণটা, আর হচ্ছে ডিওই মানে দেখো কোণটা ডিওই মানে এই কোণটা। তাহলে পরপর এই তিনটাকে যদি আমরা যোগ করি দেখো কোণ বিওই সমান হচ্ছে 360 ডিগ্রি হবে। আবার তাহলে এখান থেকে দেখো প্রথমে হচ্ছে আমাদের ত্রিভুজ এ ও বিটা নিতে হবে। ত্রিভুজ এ ও বি মানে এই উপরের ত্রিভুজটা, এই ত্রিভুজের বহিঃকোণ দেখো কোণ বিওডি, কোণ হচ্ছে দেখো বিও আর হচ্ছে ডি, এইটা হচ্ছে বহিঃকোণ, এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখো কোণ এ যোগ কোণ বি সমান হচ্ছে কোণ বিওডি, এ কোণ আর কোণ হচ্ছে বি, এই বি কোণ এই দুটো হচ্ছে সমান হচ্ছে কোণ বিওডি হচ্ছে দেখো বিওডি হচ্ছে এই দুটো কোণের যোগফল। কারণ কি হয় দেখো এখান থেকে এইগুলো হচ্ছে অন্তস্থ কোণ আর এই হচ্ছে বিওডি হচ্ছে কি বহিঃকোণ, তাহলে বহিঃকোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান হয়। এখানে এটাই হচ্ছে দেখো কোণ এ যোগ কোণ বি হচ্ছে দুটো হচ্ছে অন্তস্থ কোণ, এইটা কোণ বিওডি মানে কি এটা হচ্ছে বহিস্থ কোণের যোগফলের সমান, এটাই বলা আছে। আবার ত্রিভুজ সিওডি একইভাবে দেখো এখানে হচ্ছে সিওডি এইটারও হচ্ছে এই দুটো কোণের যোগফলটা, এইখানে এর হচ্ছে কোণ ডিওই বহিঃকোণ দেখো কোণ ডিওই মানে এই কোণটার যা যোগফল এই দুটোর যোগফলের সমান। একইভাবে আবার ত্রিভুজ ও ইএফ এর বহিঃকোণ হচ্ছে কোণ বিওই, একইভাবে আবার কোণ ই যোগ কোণ এটাও কোণ এফ সমান হচ্ছে কোণ বিওই। এবার দেখো কোণ বিওডি যোগ কোণ ডিওই, কোণ হচ্ছে বিওডি যোগ কোণ ডিওই যোগ কোণ বিওএফ সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণগুলো মানেই কি কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, তাহলে এইগুলো থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে আর এখান থেকে পেয়ে যাচ্ছি এই কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ সমান 360 ডিগ্রি। এটা আমাদের হয়ে গেল। 3 দাগের 1 দেখো কি বলছে, 2 প্রকার মিশ্র চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে 3:7 ও 2:5। এই দুই প্রকার চা কি অনুপাতে মেশালে নতুন প্রকার চায়ে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত 12:5 হবে? এটা তাহলে কিভাবে করতে হবে দেখো
দেখো তাহলে এইখানে হচ্ছে আমরা ধরে নেবো যে প্রথম প্রকার মিশ্র চায়ের x একক ও দ্বিতীয় প্রকার মিশ্র চায়ের y একক মেশানো হলো। এবার দেখো x একক মিশ্র চায়ে দার্জিলিং চায়ের পরিমাণ কত হবে, তাহলে আমাদের অনুপাত 3:7 দেওয়া আছে, তাহলে 3/3 যোগ 7 ইন্টু x একক সমান হচ্ছে 3x/10 একক। আবার হচ্ছে x একক মিশ্র চায়ে আসাম চায়ের পরিমাণ কত হবে, দেখো 7-এর 3 যোগ 7 ইন্টু x সমান হচ্ছে 7x/10 একক। এইবার দেখো y একক মিশ্র চায়ে দার্জিলিং চায়ের পরিমাণ কত হবে, দেখো যে অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে 2/2 যোগ 5 ইন্টু y সমান 2y/7 একক। আবার y একক মিশ্র চায়ে আসাম চায়ের পরিমাণ কত হবে, দেখো এটাও একইভাবে 5-এর 2 যোগ 5 করে দেবো আমরা, দেখো ইন্টু y, তাহলে এখান থেকে 5y/5 আর 2 হচ্ছে 7। এইবার দেখো নতুন হচ্ছে মিশ্র চায়ে দার্জিলিং চায়ের পরিমাণ কত হবে, নতুন প্রকার চায়ে দেখো দার্জিলিং চা কত হবে, আমরা এবার দার্জিলিং এর চা দুটোকে যোগ করে দেবো। দেখো এইখানে হচ্ছে দার্জিলিং এর হচ্ছে 2y/7, আবার এইখানে দেখো 3x/10, তাহলে এই দুটো যোগ করে দিলে দেখো কি হবে 3x/10 যোগ 2y/7 করলে আমাদের হচ্ছে, এইবার আমরা নতুন প্রকার চায়ে হচ্ছে আসাম চায়ের পরিমাণটা যোগ করে দেবো। দেখো দুটোরই আসাম চায়ের পরিমাণ যোগ করে দিলে কি হবে 27x/10 যোগ 5y/7। এবার দেখো নতুন প্রকার চায়ে দেখো আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত দেখো কত, তাহলে 8:8, তাহলে আমাদের হচ্ছে আসাম চা ও দার্জিলিং চা, তাহলে আসামটা আগে হবে, দেখো 7x/10 প্লাস 5y/7 3x/10 প্লাস 2y/7, তাহলে শর্তানুসারে এইটা আর অনুপাত তো কত বলেছিল আমাদের 12:5, তাহলে এই দুটো 7x/10 প্লাস 5y/7 বাই 3x/10 প্লাস 2y/7 সমান 12/5। এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে, দেখো 5 ইন্টু এইটা আবার সমান 12 ইন্টু এইটা, তাহলে এখান থেকে যদি গুণ করি 5টা ভিতরে গুণ হয়ে গেলে দেখো তাহলে কি হবে, এটা হচ্ছে আমরা এই 5টাকে 10 দিয়ে কেটে দেবো, তাহলে দিলে পরে আমাদের এটা গুণ কেটে যাবে একেবারে, তাহলে আর গুণটা করতে হবে না। দেখো 5 আর 10 নিচে কেটে গেলে কি হবে, নিচে 2 হয়ে যাবে, তাহলে 7x/2 যোগ এটা আর কাটাকাটি যাবে না, তাহলে এটা গুণ হয়ে যাবে 5×5 25y/7 সমান এখান থেকে দেখো আবার এটা 18x/5 হয়ে যাবে, এই যে 2 দিয়ে কাটি 5×2 10, এটা 6×2 12, তাহলে 3×6 18x/5 আবার যোগ এটা যদি গুণ করি এটা আমাদের হচ্ছে 12×2 24 y/7। তাহলে এখান থেকে দেখো এইবার আমরা x গুলোকে একদিকে করবো, তাহলে 7x/2 মাইনাস 18x/5 এইদিকে একদিকে করবো আর y গুলোকে একদিকে করবো, করে তারপর ভগ্নাংশের বিয়োগ করবো, করলে দেখো -x/10 সমান -y/7, তাহলে এখানে x/10 সমান y/7 বা x/y সমান 10/7, তাহলে x/y মানে 10/7। তাহলে দেখো এই দুই প্রকার চা 10:7 অনুপাতে মেশালে নতুন প্রকার চায়ে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত 12:5 হবে। নেক্সট অঙ্কটা দেখবো। দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদা ভাবে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিয়ে অর্ধেক ভর্তি চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসাব করো। দেখো প্রথম নলটি 12 মিনিটে 1 অংশ চৌবাচ্চা পূর্ণ করে, আবার প্রথম নলটি 1 মিনিটে 1/12 অংশ চৌবাচ্চা পূর্ণ করে, আবার দ্বিতীয় নলটি 15 মিনিটে করে 1 অংশ চৌবাচ্চা পূর্ণ, তাহলে 1 মিনিটে করবে কত 1/15 অংশ চৌবাচ্চা। এবার দেখো দুটি নল একত্রে 1 মিনিটে করবে কত পূর্ণ করবে, দেখো 1/12 যোগ 1/15 অংশ সমান, দেখো এখান থেকে গুণ এটা হচ্ছে ভগ্নাংশের যোগ করলে কি হবে 3/20 অংশ। এবার আমরা কি করবো, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে হচ্ছে চৌবাচ্চা ভর্তির পরিমাণ ব্যাকেটে অংশ আর এখানে হচ্ছে সময় ব্যাকেটে হচ্ছে মিনিট, তাহলে 3/20 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে, তাহলে 1/2 অংশ মানে অর্ধেক কত মিনিটে ভর্তি হবে, তাহলে দেখো চৌবাচ্চার ভর্তির পরিমাণের সঙ্গে সময়ে সরল সম্পর্ক হচ্ছে, তাহলে এটা 3/20 1/2 1 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে নির্ণেয় সময় সমান কি হবে, দেখো এটা যেহেতু এর সাথে সরল সম্পর্ক হচ্ছে তাহলে এটা উল্টো হবে, তাহলে 1/2টা উপরে হবে আর 3/20টা নিচে হবে আর ইন্টু 1, দেখো 1/2/3/20 ইন্টু 1, এখান থেকে কাটাকাটি করলে এটা হচ্ছে 10/3 মিনিট হবে, আর মানে কি 3 × 1/3 মিনিট বা 3 মিনিট 20 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। 3-এরটা দেখো কি বলছে,
কেশববাবুর হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপানো হয় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে বইটি কত পৃষ্ঠার বই হবে, মানে বইটি কত পৃষ্ঠার হবে সেটা হচ্ছে চেয়েছে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা, আর হচ্ছে প্রতি লাইনের শব্দের সংখ্যা, আর হচ্ছে পৃষ্ঠার সংখ্যা। যেহেতু আমাদের পৃষ্ঠার সংখ্যা চেয়েছে তাহলে এটাকে আমরা শেষে লিখবো। এবার দেখো 25 পৃষ্ঠা লাইন, 25 লাইন হচ্ছে কটি শব্দ হচ্ছে, প্রতি লাইনের শব্দের সংখ্যা 8টি, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 105টি। আবার দেখো 30টি লাইনের সংখ্যা হচ্ছে 30টি হলে শব্দের সংখ্যা যদি 10টি হয় তাহলে পৃষ্ঠার সংখ্যা কত হবে, এটাই আমাদের চেয়েছে। তাহলে এবার দেখো আমরা সম্পর্কগুলো খুঁজবো। তাহলে দেখো বইয়ের লাইন সংখ্যা স্থির রেখে শব্দ সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কমবে, তাহলে সুতরাং শব্দ সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক হবে। আবার একইভাবে দেখো শব্দ সংখ্যা যদি স্থির রেখে বইয়ের লাইন সংখ্যা বাড়ানো হয় তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে, তাহলে সুতরাং বইয়ের লাইন এর সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় পৃষ্ঠার সংখ্যা কি হবে, 105 ইন্টু এটা দেখো 25-এর 30 আর 8-এর 10 ইন্টু 8-এর 10। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের কি হবে 70টি। তাহলে অ্যান্সার কি হবে 70টি। নেক্সট আরেকটা দেখো, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরেজিতে এবং 70% অঙ্কে পাস করে, কিন্তু তাদের 20% অঙ্ক ও ইংরাজি উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এটা তাহলে কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো অঙ্ক ও ইংরাজি উভয় বিষয়ে ফেল করেছে 20% পরীক্ষার্থী, তাহলে কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে কত 80%। যেহেতু হচ্ছে 20% উভয় বিষয়ে ফেল করেছে তাহলে কমপক্ষে একজন অবশ্যই 80% পাস করবে। তাহলে উভয় বিষয়ে পাস করবে কত দেখো 60 যোগ 70 মাইনাস 80, তাহলে হচ্ছে 50% পরীক্ষার্থী। তাহলে 50% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করবে। তাহলে এখান থেকে দেখো 50% পরীক্ষার্থী যেহেতু উভয় বিষয়ে পাস করছে তাহলে সমান হচ্ছে 2500 জন। তাহলে 2500 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করছে, তার মানে এটা হচ্ছে 50% পরীক্ষার্থী। তাহলে 1% পরীক্ষার্থী সমান কত 2500/50। আবার 100% মানে কি 2500/50 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি করলে দেখো কত অ্যান্সার হবে 5000 জন। তাহলে অ্যান্সার কি হবে 5000 জন। তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে পরীক্ষা দিয়েছিল সমান হচ্ছে 5000 জন। 4-এর দাগের একটা দেখো কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে দেখো, x² + 3x মাইনাস পি মাইনাস ইন্টু p + 5 ইন্টু p + 2। তাহলে এটা কিভাবে করবো চলো দেখি। x² + 3x মাইনাস ইন্টু p + 5 ইন্টু p + 2। এখানে দেখো আমরা কি করবো x² + p + 5 মাইনাস p + 2 ইন্টু x করবো। দেখো এটা এবার যোগ বিয়োগ করলে আমাদের +3x হয়ে যাবে। দেখো p + 5 মাইনাস p মাইনাস 2, তাহলে দেখো এটা কি হয়ে যাবে p আর p কেটে যাবে, গিয়ে +5 আর -2 বিয়োগ করলে কি হবে +3 হয়ে যাবে। তাহলে +3 ইন্টু x হয়ে যাবে। দেখো এখানে +3x হচ্ছে, আবার মাইনাস এটা যেরকম আছে আমরা রেখে দেবো। এবার নেক্সট লাইনে দেখো কি করবো, x² + p + 5, এই এক্সটা গুণ করে দেবো, ভিতরে গুণ করে দিলে p + 5 ইন্টু x মাইনাস p + 2 ইন্টু x মাইনাস p + 5 ইন্টু p + 2। এখান থেকে এবার দেখো আমরা x কমন নেবো, নিলে পরে কি থাকবে x থাকবে প্লাস p + 5 থাকবে। আবার এখান থেকে মাইনাস p + 2 কমন নিতে কি থাকছে, শুধু x থাকছে। আবার প্লাস p + 5, প্লাস মাইনাস মাইনাস p + 5 ইন্টু p + 2, আর p + 2 আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে শুধু p + 5 থাকবে। আবার এখান থেকে দেখো এটা x মাইনাস p + 2 ইন্টু x প্লাস p + 5। তাহলে এখান থেকে এটা আবার x মাইনাস p + 2 ইন্টু x প্লাস p + 5। নেক্সট দেখো অঙ্কটা কি বলছে, 3x² - 7x - 6 দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। আমাদেরকে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কিভাবে করতে হবে দেখো, এখান থেকে আমরা দেখো এটা 3 কমন নেবো, নিলে পারে কি হবে x² - 7x/3, আর এখান থেকে এটা 6/3 হলে -2। আবার দেখো এখানে কি হবে, এটাকে কি করতে হবে দেখো x² - 2 ইন্টু x ইন্টু 7/6 করবো আমরা, প্লাস 7/6 হোল স্কোয়ার মাইনাস 7/6 হোল স্কোয়ার -2। তারপরের লাইনটা দেখো কি করবো, এখানে যেহেতু x² - 2 ইন্টু x
ইন্টু 7/6 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, প্লাস 7/6 হোল স্কোয়ার আছে, তাহলে এটা এক্স মাইনাস 7/6 হোল স্কোয়ার এর সূত্র ফর্মুলা পড়ছে, তাহলে এখান থেকে এটা মাইনাস, এটা হচ্ছে গুণ করলে 49/36 মাইনাস 2, আবার এখানে হচ্ছে এটা যেরকম আছে রেখে দেবো, মাইনাস এটাকে মাইনাস কমন নেবো, নিলে এবার এই ভিতরটা প্লাস হয়ে যাবে, হয়ে গেলে দেখো এটা এবার আমরা ভগ্নাংশের হচ্ছে যোগ করে দেবো, দিলে এবার এটা 36, আর ওখানে উপরে 49 প্লাস এখানে 36 দুগুণে 72, এখান থেকে দেখো আবার এটাকে আবার সেম রেখে দেবো, তাহলে মাইনাস এই দুটো যোগ করলে 121 36, এখান থেকে এটাও আবার সেম থাকলো, আবার মাইনাস এটাকে আমরা কিভাবে লিখতে পারি 11/6 হোল স্কোয়ার আকারে, আবার এখান থেকে এক্স মাইনাস 7/6 প্লাস 11/6, এটাকে যদি আমরা ভেঙে লিখি দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, তাহলে এ প্লাস বি, আবার এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে দেখো একবার প্লাস দিয়ে লিখছি আমরা, একবার মাইনাস দিয়ে লিখছি, তাহলে এক্স মাইনাস 7/6 প্লাস 11/6, আবার হচ্ছে এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6, তাহলে এখান থেকে দেখো আবার এটা হচ্ছে এক্স প্লাস হয়ে যাবে, প্লাস করলে এটা এবার ওপরে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখো এটা -7 প্লাস 11/6, আবার এক্স মাইনাস 7 প্লাস 11/6, এখান থেকে এটা যোগ করে দিলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ হয়ে গেলে 4/6, তাহলে এক্স প্লাস 4/6 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এখানে 3 কমন আছে, তাহলে আবার দেখো এটা হচ্ছে 4 আর 6 কাটাকাটি করলে 2/3 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 2/3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এখানে দেখো 3টা যদি আমরা ভিতরে গুণ করে দিই 3x প্লাস 2/3 ইন্টু 3, তাহলে 3 আর 3 কেটে গেলে 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো 5টা কি বলছে, গসাগু নির্ণয় করো, কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে করবো চলো দেখি। এখানে দেখো প্রথম সংখ্যামালাটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, এ স্কোয়ার আর এখান থেকে এখান থেকে মাইনাস কম নিলে কি হবে দেখো, মাইনাস ইন্টু বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হবে, এবার এটা এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা দেখো বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, তাহলে এখান থেকে এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, আবার হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, আবার এটা দেখো এটাও একইভাবে বি স্কোয়ার মাইনাস কমন নিলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটাও একইভাবে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এখান থেকে এটা বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ, আবার এটা হচ্ছে বি মাইনাস এ প্লাস সি, আবার এ প্লাস বি মাইনাস সি, এইভাবে আমরা লিখতে পারি। আবার দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে আবার কিভাবে লিখতে পারবি, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এটাকে আবার মাইনাস কমন নিলে এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সি স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও আবার সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি। এখানে কোনোটাই হচ্ছে মিলছে না, সেম আসছে না, তাহলে এটার গসাগু তাহলে কি হবে 1 হবে, তাহলে নির্ণেয় গসাগু সমান কি 1। নেক্সট কি বলছে দেখি, লসাগু নির্ণয় করো, অথবা কি আছে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব, তাহলে এটা কিভাবে লসাগু করতে হবে দেখো, তাহলে এখানে প্রথম সংখ্যামালা হচ্ছে এটা আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পিছনে লিখলে দেখো এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে বিয়োগ হয়ে গিয়ে এখান থেকে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এর ফর্মুলা আকারে লিখতে পারবো দেখো, এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 কে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে দেখো এক্স ওয়াই হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এখান থেকে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট সংখ্যামালা কি ছিল, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখান থেকে ওয়াই কমন নিলে কি হবে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এটা জাস্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর নেক্সট সংখ্যামালা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব, তাহলে এখান থেকে এটা কিভাবে করতে পারবো দেখো
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তিনবার লিখতে পারবো এটাকে। তাহলে এখান থেকে দেখো এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়াই, এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়াই, আবার এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় লসাগু কি হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, আবার ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু হবে। 6 দাগের একটা দেখো কি বলছে, সমাধান করো এক্স মাইনাস এ বাই বি প্লাস সি প্লাস এক্স মাইনাস বি বাই সি প্লাস এ প্লাস এক্স মাইনাস সি বাই এ প্লাস বি সমান 3। তাহলে এটা কিভাবে সমাধান করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমরা কি করব, এই প্রতিটা থেকে -1 করে দেবো, আবার এদিকেও -3 করে দেবো। তাহলে এখানে দেখো -1 যোগ করলে -3, আবার এই সমানের এদিকেও দেখো -3। তাহলে দুদিকে ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা -1 করতে পারবো। তাহলে এখান থেকে এটা দেখো আবার ভগ্নাংশের বিয়োগ করতে পারবো, যেহেতু -1 করেছি, এটাও ভগ্নাংশের বিয়োগ, এটাও ভগ্নাংশের বিয়োগ করলে বি প্লাস সিটা লসাগু আসবে, ওপরে কি হবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আবার সি প্লাস এ লসাগু আসলে উপরে হবে এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আবার এখানে এ প্লাস বি লসাগু আসলে উপরে কি হবে এক্স মাইনাস সি মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে 3 - 3 কেটে গেলে 0। তাহলে এখান থেকে দেখো আবার এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কমন নিতে পারবো, দেখো প্রতিটা উপরে হচ্ছে সেম আছে। তাহলে কমন নিলে আমাদের কি হবে 1/b প্লাস সি হবে, আবার 1/c প্লাস এ প্লাস 1/a প্লাস বি সমান 0। এখান থেকে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান হচ্ছে 0। এখান থেকে এক্স এর মানটা আমরা পাবো, দেখো এক্স এর মানটা এক্স সমান, এইটা হচ্ছে এ বি আর সি, এখান থেকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এক্স এর মানটা হলো এ প্লাস বি প্লাস সি। দেখো একইভাবে যদি আমরা 1/b প্লাস সি প্লাস 1/c প্লাস এ প্লাস 1/a প্লাস এ প্লাস বি করতে যাই, এখান থেকে এক্স এর মানটা পাবো না, দেখো এখানে এক্সই নেই, এটা এদিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাবো না, তাই জন্য আমরা এখান থেকে এক্স এর মানটা বের করেছি। তাহলে এক্স সমান এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। দুয়েরটা দেখো কি বলছে, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে তা হিসাব করো। তাহলে দেখো এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটা কিভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ারের সূত্র, আবার এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস 1/2 প্লাস মাইনাস 1/2 হোল স্কোয়ার হিসাবেও লিখতে পারবো। তাহলে এটা আবার এক্স প্লাস মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাহলে এটা এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। তাহলে টি এর মানটা দেখো কি পাচ্ছি -1/2 ও 1/2। তাহলে এটা যদি -1/2 ও 1/2 হয়, তাহলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। 6 দাগের 3 দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 3 হলে প্রমাণ করো যে x⁶ সমান -1। এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে কি দেওয়া আছে দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 3। তাহলে এখান থেকে এক্স প্লাস 1/x এর মানটা শুধু কি হবে দেখো, এটা রুট প্লাস মাইনাস 3 হবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কি হয় দেখো এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এখানে আমরা দেখো এক্স প্লাস 1/x এর মানটা পুট করে দেবো প্লাস মাইনাস √3, তাহলে প্লাস মাইনাস √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু প্লাস মাইনাস √3। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস 3√3 প্লাস মাইনাস 3√3 হবে এটা। তাহলে সমান এটা হচ্ছে 0 হবে, কেটে গেলে দেখো কি থাকবে শুধু 0 হবে। তাহলে এখান থেকে দেখো অতএব এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়ে গেলাম আমরা 0। তাহলে এখান থেকে দেখো আমরা এবার এটাকে উভয় দিকে এক্স কিউব গুণ করে দেবো, গুণ করলে কি হবে এক্স কিউব ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব সমান এক্স কিউব ইন্টু 0। তাহলে এটা এবার এইটা দেখো আবার ভিতরে গুণ হয়ে যাচ্ছে, এক্স কিউবটা গুণ হয়ে ভিতরে কি হচ্ছে দেখো x⁶ প্লাস এক্স কিউব বাই এক্স কিউব মানে কি কেটে যাবে গিয়ে শুধু 1 হবে। তাহলে x⁶ প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে x⁶ সমান এই 1টা দিকে চলে গেলে -1, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। চারটা দেখো সরল করো কি আছে, 1 প্লাস 8x কিউব বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু 4x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 4x স্কোয়ার ভাজিতক 1 মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 2x বাই 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার। এটা কিভাবে সরল করতে হবে দেখো, এখানে এটা হচ্ছে 1 কিউব প্লাস 2x হোল কিউব বাই এই 2 মাইনাস এক্স হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারবো 2 মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স, আবার ইন্টু এটাকে দেখো এক্স কমন নিলে 4 মাইনাস এক্স হোল স্কোয়ার
বাই 1 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার ইন্টু এটা গুণ হলে এটা হচ্ছে উল্টে যাবে, তার মানে এটা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে এটা দেখো 2x স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ারটাকে সামনে আনবো, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 বাই 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার প্লাস 2x। এটা দেখো এটা হচ্ছে 1 মাইনাস 2x হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার প্লাস 2x। এটা আবার দেখো এখান থেকে এটা আবার কি a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে পড়ছে, তাহলে এটা 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x প্লাস 4x হোল স্কোয়ার 4x স্কোয়ার বাই এটা দেখো যেরকম আছে থাকবে 2 মাইনাস x ইন্টু 2 মাইনাস x ইন্টু এখান থেকে দেখো এটা আবার x ইন্টু 4 মাইনাস x স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে 2 প্লাস x ইন্টু 2 মাইনাস x বাই 1 মাইনাস 2x ইন্টু 1 প্লাস 2x ইন্টু আবার দেখো এটা 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 2 বাই 1 মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার, এই মাইনাস 4x আর প্লাস 2x বিয়োগ হয়ে গিয়ে আমাদের শুধু মাইনাস 2x থাকবে। এখানে দেখো 1 বাই 2x কাটাকাটি হয়ে যাবে, দেখো এখানে হচ্ছে 1 প্লাস 2x, এখানে 1 প্লাস 2x কেটে যাবে, এখানে আবার হচ্ছে 2 মাইনাস x, এদিকে 2 মাইনাস x কেটে যাবে, গিয়ে আমাদের দেখো শুধু থাকবে 1 বাই 2 মাইনাস x ইন্টু x ইন্টু 2 প্লাস x বাই 1 মাইনাস 2x ইন্টু x ইন্টু 2x মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 বাই 1। তাহলে এখান থেকে দেখো আবার 1 বাই 2 মাইনাস x ইন্টু x ইন্টু 2 প্লাস x বাই 1 মাইনাস 2x ইন্টু x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 বাই 1। তাহলে এখান থেকে দেখো এটা আবার উপরে গুণ হয়ে গিয়ে x ইন্টু 2 প্লাস x ইন্টু x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 বাই 2 মাইনাস x ইন্টু 1 মাইনাস 2x। তাহলে এখানে দেখো 2x প্লাস x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 2 বাই 2 মাইনাস 4x মাইনাস x প্লাস 2x স্কোয়ার। তাহলে এখানে উপরে কি হচ্ছে 2x প্লাস x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 আর নিচে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এখানে দেখো এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে গিয়ে শুধু আমাদের 2x প্লাস x স্কোয়ার থাকছে। এটা থেকে আবার x যদি আমরা কমন নিই তাহলে দেখো শুধু 2 থাকবে প্লাস x থাকবে, তাহলে এটা হবে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। 7 দাগের একটা দেখো কি বলছে, রামের আয় শ্যামের আয়ের 4 গুণ, যদি রাম শ্যামের 4 × 2 গুণ ব্যয় করে এবং উভয়ে বছরে 15,000 টাকা সঞ্চয় করে, তবে তাদের প্রত্যেকের মাসিক আয় কত? এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে আমরা ধরে নেবো যে শ্যামের মাসিক আয় হচ্ছে x টাকা, তাহলে যদি শ্যামের মাসিক আয় x টাকা হয় তাহলে রামের হবে তার 4 গুণ মানে 4x টাকা। উভয়ের মাসিক সঞ্চয় কত হবে দেখো 15,000 ছিল, তাহলে 15,000 বাই 12 টাকা সমান হচ্ছে 1250 টাকা। তাহলে শ্যামের মাসিক ব্যয় কত x মাইনাস 1250 টাকা, আবার রামের মাসিক ব্যয় কত 4x মাইনাস 1250 টাকা। তাহলে শর্তানুসারে 4x মাইনাস 1250 সমান x মাইনাস 1250 ইন্টু 9/2। তাহলে এখান থেকে দেখো 4x মাইনাস 1250 সমান 9x বাই 2 মাইনাস দেখো এটা হচ্ছে 5,625 হবে, তাহলে 5,625 আবার 4x মাইনাস 9x বাই 2, এটা হচ্ছে 9x বাই 2টা এদিকে আনবো, তাহলে এটা মাইনাস 9x বাই 2 সমান মানে 5,625 প্লাস এই 1250, তাহলে সমান 8x মাইনাস 9x বাই 2 সমান এটা ভগ্নাংশের বিয়োগ হচ্ছে সমান মাইনাস 4,375। এখান থেকে x বাই 2 সমান 4,375 বা x সমান 8,750। তাহলে রামের মাসিক আয় 8,750 ইন্টু 4 সমান 35,000। তাহলে রাম ও শ্যামের মাসিক আয় যথাক্রমে 35,000 ও 8,750 টাকা। নেক্সট দেখো 7 দাগের দুইটা কি আছে, আমি যদি 3টি 100 টাকার নোট 5 টাকা ও 10 টাকার নোটের খুচরো করতাম এবং 5 টাকা ও 10 টাকার নোট মিলে মোট 48টি নোট পেতাম, তবে আমার কাছে কোন নোট কতগুলি থাকতো হিসাব করো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে আমরা ধরে নেবো যে 5 টাকার নোট হচ্ছে রয়েছে xটি, তাহলে 10 টাকার নোট আর থাকবে কত 48 মাইনাস xটি। তাহলে শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 48 মাইনাস x সমান 300। তাহলে এখান থেকে দেখো 5x প্লাস 480 মাইনাস 10x সমান 300, এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাবো দেখো, তাহলে 36। তাহলে 10 টাকার নোট আছে সমান কত 48 মাইনাস 36 সমান 12টি। তাহলে আমার কাছে 5 টাকার নোট আছে 36টি ও 10 টাকার নোট আছে 12টি, তাহলে এটাই হবে।
এইবার 8-এরটা দেখো কি বলছে, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র তৈরি করো ও লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। ওভার আছে আর ওভার শেষে রান সংখ্যা, দেখো 1 ওভার, 3 ওভার, 5 ওভার, 7 ওভার আর ওভার শেষে রান সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে ছক কাগজে করতে হবে চলো দেখি। দেখো তার আগে আমাদেরকে এটা লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 ওভার আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 রান। তাহলে এখানে দেখো পয়েন্টগুলো 1,4, 3,12, 5,20 আর 7,24। তাহলে এটাই কিভাবে ছক কাগজে করতে হবে চলো দেখে নিই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওভার আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওভার শেষে রান সংখ্যা। তাহলে প্রথম পয়েন্ট দেখো 1,4, তার মানে কি দেখো 1 আর উপরে হচ্ছে 4 ঘর, 1 2 3 4, ওয়াইয়ের দিকে 4 ঘর, তাহলে এখানে 4, এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। একইভাবে নেক্সট হচ্ছে 3,12, তাহলে 1 2 3 আর উপরে হচ্ছে 12, এখানে 10 11 12, এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। একইভাবে বাকি পয়েন্টগুলো করে নিয়েছি দেখো। নিয়ে আমরা যদি এই পয়েন্টগুলোকে যুক্ত করি স্কেলের সাহায্যে, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটি সরলরেখা তৈরি করছে না। যদি সরলরেখা তৈরি করে তবেই রৈখিক বলতে পারবো। তাহলে এটা কি লিখতে হবে দেখো, বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে না, সুতরাং লেখচিত্রটি রৈখিক নয়। এটাই হচ্ছে অ্যান্সার হবে। 9 দাগের একটা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 10 আর 9 দাগের 2-এরটা হচ্ছে উপপাদ্য 13 আর 3-এরটা হচ্ছে উপপাদ্য 1 আর 4-এরটা হচ্ছে উপপাদ্য 12। দেখো এই 3-এরটা হচ্ছে বই থেকে তোমরা দেখে নেবে আর সবগুলোই বই থেকে দেখে নেবে। আর হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের প্লে লিস্টে হচ্ছে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ক্লাস 8 ম্যাথ 2025 এর আলাদা একটা প্লে লিস্ট আছে, তোমরা সেখান থেকে দেখে ওটা করে নিতে পারো। চলো নেক্সট অঙ্কটা দেখো, 10-এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে দেখো, প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। আছে ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ এবং এবি বাহুকে একই ক্রমে যথাক্রমে ডি, ই ও এফ বিন্দু পর্যন্ত বাড়ালে 3টি বহিঃকোণ কোণ এসিডি, কোণ বিএই ও কোণ সিবিএফ উৎপন্ন হলো। দেখো ই একে ডি আর একে এফ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার ফলে 3টে এই কোণ এসিডি, দেখো এসিডি এখানে হচ্ছে এসিডি, আবার কোণ বি এই, বি এই এখানে হচ্ছে বিএই, আবার এখানে হচ্ছে সিবিএফ উৎপন্ন হয়েছে। তাহলে প্রামাণ্য আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে কোণ এসিডি যোগ কোণ বিএই যোগ কোণ সিবিএফ, মানে এই 3টে বহিঃকোণের যোগফল হচ্ছে সমান হচ্ছে 4 সমকোণ। প্রমাণটা দেখো, কোণ এসিবি যোগ কোণ এসিডি, কোণ এসিবি আর এসিডি এই দুটো যদি আমরা যোগ করি এটা 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো হচ্ছে 2 সমকোণ, 180 ডিগ্রি মানে 2 সমকোণ। একইভাবে কোণ বিএসি যোগ কোণ বিএই সমান 2 সমকোণ, আবার কোণ এবিসি যোগ কোণ সিবিএফ সমান হচ্ছে 2 সমকোণ। এবার দেখো, সুতরাং কোণ এসিবি যোগ কোণ বিএসি যোগ এবিসি যোগ এসিডি যোগ বিএই যোগ কোণ সিবিএফ সমান হচ্ছে 6 সমকোণ। তাহলে এখান থেকে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি যোগ কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান দেখো 2 সমকোণ হবে। তাহলে এটা হচ্ছে সুতরাং কি 2 সমকোণ যোগ কোণ এসিডি যোগ কোণ বিএই যোগ কোণ সিবিএফ সমান 6 সমকোণ, বা কোণ এসিডি যোগ কোণ বিএই যোগ কোণ সিবিএফ সমান হচ্ছে 6 সমকোণ মাইনাস 2 সমকোণ। এই 2 সমকোণটার দিকে মাইনাস হয়ে যাবে গিয়ে, তাহলে কোণ এসিডি যোগ কোণ বিএই যোগ কোণ সিবিএফ সমান তাহলে 4 সমকোণ। তাহলে এটাই হচ্ছে আমাদের চেয়েছিল। 2-এরটা দেখো, এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি দুটি কর্ণ, প্রমাণ করো যে এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসি বড় কার চেয়েও এসি যোগ বিডির চেয়েও। তাহলে এটা দেখো কিভাবে করতে হবে। তাহলে এখানে দেখো এবিসি চতুর্ভুজের এসি ও বিডি দুটি কর্ণ, দেখো এসি আর বিডি দুটি হচ্ছে কর্ণ। প্রামাণ্য দেখো এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটা বড় কার চেয়েও এসি যোগ বিডির চেয়েও, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণটা দেখো, ত্রিভুজ এবিডি এই উপরের ত্রিভুজটা এর এবি যোগ এডি, এবি আর এডি যদি যোগ করি সেটা হচ্ছে বিডির চেয়েও বড় হবে, দেখো বড় হবে বিডির চেয়েও, কারণ এটাই হচ্ছে ত্রিভুজের শর্ত। ত্রিভুজের হচ্ছে বাকি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হয়। দেখো এই দুটি বাহুর যোগফলটা বিডি মানে তৃতীয় বাহুর চেয়েও বড় হবে, এটাকে আমরা 1 নম্বর দেবো। একইভাবে বিসিডি, ত্রিভুজ বিসিডি মানে এদিকে ত্রিভুজটারও বিসি যোগ ডিসিটাও বড় কার চেয়েও বিডির চেয়েও, এটাকে 2 নম্বর দেবো। আবার ত্রিভুজ এবিসি মানে দেখো এবিসি মানে এইদিকে ত্রিভুজটা, এই ত্রিভুজটারও এবি যোগ বিসিটা কার চেয়েও বড় এসির চেয়েও, তাহলে এটাকে আমরা 3 নম্বর দেবো। একইভাবে এডিসি ত্রিভুজের এডি যোগ ডিসিটাও বড় এসির চেয়েও, তাহলে এটাকে আমরা 4 নম্বর দেবো। তাহলে এখন দেখো 1 2 3 আর 4 যোগ করে পাই, তাহলে আমরা পরপর এগুলোকে যোগ করব, করলে এটা বিডি যোগ এসির চেয়েও
বড় হবে। তাহলে এখান থেকে দেখো সব দুটো দুটো করে আছে, তাহলে 2 কমন নিলে 2 ইন্টু এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটা বড় হবে কার চেয়েও, 2 ইন্টু এসি যোগ বিডির চেয়েও। তাহলে দেখো দুদিকে 2 কেটে গেলে শুধু এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসি এটা বড় হবে এসি যোগ বিডির চেয়েও। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো নেক্সট 11 দাগের একটা দেখো 81 মিলিমিটার দৈর্ঘ্যের সরলরেখা অংশকে সমান 5টি ভাগে বিভক্ত করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমে একটা 81 মিলিমিটারের সরলরেখা কেটে নেব। তারপরে দেখো দুদিকে আমরা একই কোণ অঙ্কন করব, এদিকেও যা কোণ অঙ্কন করব এদিকেও সেম কোণ অঙ্কন করব। এইবার কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে সেম একটা দৈর্ঘ্য এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটবো, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটবো সেম মাপ নিয়ে, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ, এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ। যেহেতু আমাদেরকে 5 ভাগ করতে বলেছে তাই জন্য আমাদেরকে চারটে হচ্ছে চাপ কাটতে হবে। দেখো এখানে কাঁটা বসিয়ে এখানে যদি একটা কাটি, একটা দুটো তিনটে চারটে, একইভাবে সেম মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে ফের এদিকেও চারটে কেটে এই পয়েন্টগুলোকে জাস্ট আমরা যুক্ত করে দেবো। পয়েন্টগুলোকে যুক্ত করলেই আমাদের সরলরেখাটি সমান 5 ভাগে ভাগ হয়ে যাবে। দেখো 1 2 3 4 5। আর আমাদের এখানে কি বলেছিল যে এবি সমান 81 মিলিমিটার। দেখো এখানে সরলরেখা অংশকে 5 ভাগে ভাগ করা হয়ে গেছে আর প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল। তো দেখো এসি সমান সিডি যোগ ডি সমান ডি সমান সিএফ সমান এফবি সমান হচ্ছে 16.2 মিলিমিটার। নেক্সট দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি কোণ এবিসি আঁকো যার মান 15 ডিগ্রি এর থেকে বড় কিন্তু 80 ডিগ্রির থেকেও কম। এবার এই বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নাও। এবার পি বিন্দু দিয়ে বিসি রশ্মি ও কিউ বিন্দু দিয়ে বি এর রশ্মির সমান্তরাল সরলরেখা আঁকো আর পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো এটা হচ্ছে এবিসি, আমরা হচ্ছে 60 ডিগ্রি নিয়েছি, যেটা দেখো এখানে হচ্ছে বলা ছিল 15 ডিগ্রির চেয়েও বড় আর 80 ডিগ্রির চেয়েও কম। তাহলে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রিটা নিয়েছি, যেটা 15 ডিগ্রির চেয়েও বড় আর 80 ডিগ্রির চেয়েও কম। এইবার আমাদেরকে কি বলেছিল দেখো, এবার এই বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি কিউ নাও। দেখো এই হচ্ছে আমাদের বিসি রশ্মি, এর উপরে হচ্ছে দুটি বিন্দু পি আর কিউ নেওয়া হয়েছে। দেখো এখানে কিউ আর এখানে হচ্ছে পি, দুটো বিন্দু নেওয়া হয়েছে। এবার পি বিন্দু দিয়ে বিসি রশ্মি ও কিউ বিন্দু দিয়ে বি এর রশ্মি সমান্তরাল সরলরেখা আঁকো। আর আমরা হচ্ছে দেখো এর সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে, এখানেও সেম সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে। এবার দেখো এর পি কিউ আর এস নাম দিয়েছি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি এই পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক হচ্ছে, তাহলে এটি একটি সামান্তরিক।